সবাইকে একটা নতুন দিনের শুভেচ্ছা জানাই। সকলে ভালো আছেন আশা করি। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যদিও সকলের ভালো থাকবার কথা নয়, কিন্তু তবুও আশা করতে আমি বাধ্য। কারণ আশা নিয়েই চাষা বাঁচে, আর চাষা তো আমরা সবাই। কেউ বা ফসল ফলায় মাঠে, ধান পাট গম চাষ করে, কেউ বা ছাত্র পড়ায় চাষ করে। তাদের মাথাটা যাতে উর্বর হয়, তারা যাতে বাস্তব পরিস্থিতির মধ্যে মানিয়ে চলতে পারে, সেই বোধ যাতে তৈরি হয়, সেই জন্য কিন্তু শিক্ষক তিনিও চাষ করেন। তিনি যে চাষ করেন সেই চাষটা হচ্ছে আলু পটল শশা ইত্যাদির চাষ নয়। জীবন্ত সব ছাত্র, যাদেরকে ভেঙে ফেলা যায় না বা ভাঙা কিছু তাকে গড়ে তুলতে হয়। যদি মন ভেঙে যায়, সেই মনে জোড়া লাগাতে হয়। পারবে না বলে কোনো কথা হয় না, পারতেই হবে, এবং পারা অসম্ভব নয়। যদি একবার দুবার বিফলতার গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাহলে শিক্ষক দার্শনিক তারাই বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। অর্থাৎ মানুষের চেষ্টা, সেই চেষ্টা হচ্ছে মানুষের ত্রুটিটাকে ঢেকে দেয় এবং সফলতা নিয়ে আসে, বিফলতাকে পিছনে ফেলে। অনেক সময় বলা হয়, ফেলিয়ার্স ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ বিফলতা হচ্ছে সফলতার চাবিকাঠি। অর্থাৎ বিফল যদি না হয়, আমরা যদি না হতাম, তাহলে হয়তো এই নগর সভ্যতা, এই পৃথিবীর এত সুখ, এত সমৃদ্ধি, এত উন্নতি গড়ে উঠত না। মানুষ নিজেদেরকে এতটা নিরাপদ মনে করতো না। যেভাবে আজকে বনে বাঘ সিংহ গন্ডার অন্যান্য সাপদসংকুল পরিবেশের হিংস্র প্রাণী যেমনভাবে হারিয়ে যাচ্ছে মানুষের অত্যাচারে এবং মানুষের হিংসায়, মানুষের লোভের দ্বারা, তেমনি হয়তো বা মানুষও একদিন প্রতাপশালী কোনো পশুর আক্রমণে এই মানব জাতির অবসান ঘটত এবং ভবিষ্যতে ওই সমস্ত পশুরাই হয়তো এই মানব শিশুদের মাংসের স্বাদ বা মানব প্রজাতির মাংসের স্বাদ, মানব প্রজাতিকে কিভাবে তারা ধরে ধরে এই পৃথিবী থেকে হারিয়ে ফেলেছে, তার হয়তো নমুনা নিজেরাই গল্প করত। আজকেও যেমন ব্রিটিশ আমলের রাজাদের বংশ কাহিনী যদি কেউ পড়ে বা তাদের উত্তরসূরিদের কারো যদি সাক্ষাৎকার নেন, তাহলে নিশ্চয়ই সেই রাজবংশের, জমিদার বংশের প্রতাপ এবং পশু নিধনের গল্প উঠে আসবে। তার মধ্যে উঠে আসে, এটা উঠে আসা স্বাভাবিক। আবার যদি কারো বলা হয় তাদের সম্পদের পরিমাণ, যেখানে তাদের বাড়ি ছিল পূর্বে, অথবা তাদের বাপ ঠাকুরদা যেখান থেকে এসেছে, সেটা কিন্তু আমি কোনো দেশকে নির্দিষ্ট করে বলছি না। মানুষ সাধারণত যাযাবর প্রজাতির। যাযাবর মানে আজকে এখানে আছে, কালকে হয়তো বা 10 কিলোমিটার দূরে একটা জায়গায় তাঁবু ফেলে, সেরকম যাযাবর না হলেও মানুষ কিন্তু যাযাবর। চিরদিন এক জায়গায় তার ভালো লাগে না, সে প্রয়োজনই হোক বা অন্য কোনো তাগিদেই হোক, সে পুরানো আস্তানা সে ফেলে চলে যায় নতুন আস্তানার দিকে। যেখানে তার বংশ পরম্পরায় পূর্বপুরুষদের স্মৃতি ছিল, সেই স্মৃতিও তাদের মনের বংশ পরম্পরায় ধীরে ধীরে মুছে যায়, নতুন ইতিহাস তৈরি করবার জন্য হয়ে যায় লোলুপ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু যে কথাটায়
আমাদের না বললেই নয় যে শিক্ষা, তার থেকে শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষিকা, আমরা যে কোনো বিদ্যালয়ে এই উপাধিগুলো আমরা দেখতে পাই। শিক্ষকের নাম আছে, কিন্তু তবুও তিনি বাংলা শিক্ষক, তিনি ভূগোল শিক্ষক, তিনি ইংরেজির শিক্ষিকা, তিনি হয়তো শিক্ষাকর্মী, হিসাবপত্র রাখেন, তিনি হয়তো করণিক, ছাত্রছাত্রীদের নথিভুক্ত করেন নাম, তিনি হয়তো ছাত্রছাত্রীদের সাহায্য সহযোগিতা, বই দেন, বা কারা বই পাওয়ার যোগ্য, কারা সাইকেল পাওয়ার যোগ্য ইত্যাদি লিপিবদ্ধ করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন। এবং শিক্ষাটা চলে সমাজকে নির্ভর করে। এই জন্যই বিদ্যালয়কে বলা হয় সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, কারণ এখানেই আমরা পাই হতদরিদ্র পরিবারের ছাত্র ছাত্রী, এখানেই আমরা পাই অনেক পয়সাওয়ালা মানুষের ঘরের ছাত্র ছেলে বা মেয়ে, যারা শিখতে বিদ্যালয়ে আসে। কখনো কখনো এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য থাকে, সেটা থাকা অস্বাভাবিক নয়, কিন্তু পার্থক্য যাতে একেবারে কম থাকে বা বোঝাই যায় না, সবাই ছাত্র। আগেকার দিনে যেমন গুরুগৃহে সে রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, দশরথের যে ছেলেরাই হোক, অথবা পাণ্ডব বংশের যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কৌরব বংশের দুর্যোধন এবং শতভাই, সকলেই একজন শিক্ষক বা একদল শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্র। গুরুগৃহে যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটার মধ্যে একটা আনুগত্য ছিল, ভক্তি ছিল, সম্মান ছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে ছাত্র তখনই হবে যখন সে তার শিক্ষকের মাথায় ছত্র ধারণ করবে। ছত্র ধারণ শুধু বৃষ্টি পড়লেই ধারণ করবে অথবা রোদ উঠলেই ধারণ করবে তা নয়। যে কোনো আপদ বিপদ বা যে কোনো শিক্ষক শিক্ষিকার তার যে আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে সেই ছাত্র। ছাত্র তার কখনো অহংকার থাকবে না, গরিমা থাকবে না। ছাত্রছাত্রী তার মধ্যে শিক্ষার আগ্রহ থাকবে, এবং ঋষি মুনি বা শিক্ষক শিক্ষিকা তারা কিভাবে চলছেন, চালচলন, ভাব কায়দা, কথাবার্তা কোনটা ত্রুটিযুক্ত, কোনটা ত্রুটি নয়, পরস্পরের সঙ্গে ব্যবহারটা কেমন হওয়া দরকার, কেন ঝুট বিবাদ ঝামেলা ইত্যাদি থেকে নিজেদেরকে মুক্ত হতে হবে। কেউ যদি অন্যায় করে তার শাসন করবার যে অধিকার শিক্ষকের ছিল, তা থেকেও যে ছাত্র অন্যায় করেছে তার যেমন শিক্ষা হয়, পাশাপাশি অন্য যে সমস্ত ছাত্রছাত্রী থাকে সেই সমস্ত ছাত্রছাত্রীরও একটা শিক্ষা তৈরি হয়। এটাই তো শিক্ষা। শিক্ষা কেবলমাত্র চাকরি পাওয়া নয়, মানে শিক্ষা কেবল একটা বড় অফিসার হওয়া নয়, শিক্ষা কেবল করণিক হওয়া নয়, শিক্ষা কেবল আমার অর্থনৈতিক যে দুরবস্থা তা লাঘব করবার উদ্যোগ নয়। শিক্ষাটা আমি প্রথমে বলি, শিক্ষাটা হচ্ছে একটা মানসিক অন্তর্চেতনার বিকাশ। দুঃখ, কষ্ট, বিবাদ এগুলো এই পৃথিবীর এক একটা আপদ। সেই আপদের মধ্যে কিভাবে নিজেকে বা আমার প্রতিবেশীকে অথবা আমার যে কলিগ অথবা আমরা যে সমাজে বাস করি সেই সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব, সেটাই হচ্ছে শিক্ষা। আগেকার দিনে শিক্ষাটা অনেকটা ছিল যে ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতে পারবে কিনা। আগেকার দিনে শিক্ষা অনেকটা ছিল ইংরেজি কোনো চিঠি গড় করে পড়ে তার মানে করতে পারে কিনা। আগে শিক্ষাটা ছিল 10 গ্রামের মধ্যে একজন সে বড় প্রতাপশালী লোকের ছেলে বা মেয়ে বা প্রতাপশালী লোক, তিনি
10টি চিঠি পড়ে শোনাতে পারবে কি না, সেটাই ছিল শিক্ষা সাধারণ মানুষের কাছে। আর যত দিন গেছে তত আমাদের শিক্ষার যে সংজ্ঞা সেটা পরিবর্তিত হয়েছে। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হচ্ছে অন্তর্নিহিত শক্তির বিকাশ, এবং এই অন্তর্নিহিত শক্তির বিকাশ করবার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ, যাতে আমাদের অন্তর্নিহিত মন, অন্তরটার বিকাশ আরও সার্বিকভাবে ছড়িয়ে পড়ে। এবং এইভাবেই শিক্ষাটা এসেছে, এবং শিক্ষককে বলা হয় জাতির মেরুদণ্ড। কিন্তু এই কথা হয়তো শুনলে অনেকের মনটাই ধীর স্থিরভাবে শুনতে পারবেন না, পারা উচিত নয়। কেননা 26,000 শিক্ষক, যারা ছাত্রছাত্রীর কাছে গুরু এবং যারা পথ দেখাবেন, যারা মেরুদণ্ড তৈরি করবেন, তাদের একটা আদেশ বলে তারা সকলেই কর্মহীন। পেটে যদি ভাত না থাকে, কর্ম না থাকে, তাহলে জাতির মেরুদণ্ড তৈরি করা অত্যন্ত কষ্টকর। কারণ সেই প্রাচীন যুগের সেই অগোছালো পরিস্থিতি আর নেই। ধীরে ধীরে সভ্যতা যেমন এগিয়েছে, মানুষও নিজেদেরকে গোছালো করেছে। তাই মানুষের, বা শিক্ষক হোক বা সাধারণ মানুষ হোক, তার পকেটে যদি সন্তুষ্টজনকভাবে করি মানে মুদ্রা মানে টাকা পয়সা না থাকে, তাহলে সে যেমন অনেকটাই দুর্বল, তেমনি 26,000 শিক্ষক, তাদের যে চাকরিচ্যুত ঘটেছে, এটাও একটা দুঃখের এবং কষ্টের। আমাদের মতো অনেকেই আমাদের স্কুল টাইমে অনেক কলিগ, সহকর্মী যারা পাশাপাশি বসতেন, গল্প করতেন এবং নিয়মিত ক্লাসে যেতেন, ছাত্রছাত্রীর উন্নতির সহায়তা করতেন, এবং কখনো কেন প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে নিজেদেরকে আত্মনিয়োগ করতেন ছাত্রের উন্নতির জন্য, ছাত্রীর উন্নতির জন্য, এই সমাজের ভবিষ্যৎ তৈরি করবার জন্য। আজকে এই চোখের পলকে 26,000 শিক্ষক শিক্ষিকা চোখের জলের মাধ্যমে তাদের কর্মস্থল থেকে চ্যুত হয়ে বাড়ির একটা ছোট্ট গণ্ডির মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখতে বাধ্য হয়েছেন। আজকে তাদের গণ্ডিটা এতটাই ছোট যেন সেটা একটা ছোট্ট চড়ুই পাখির বাসার থেকেও ঠুনকো। জীবনটা কিভাবে চলবে, সমাজটা কিভাবে চলবে, তার সংসারটা কিভাবে চলবে, যে সংসারটা গুছিয়ে আনবার জন্য শুধু মেরুদণ্ড তৈরি নয়, নিজের সংসারের অভাব অভিযোগ তৈরি করতে লোন নিয়েছেন, লোন নিয়ে বাড়ি করেছেন, কেউ বা আরেকটু সুবিধার জন্য বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন, তাদের সকলের একটা কর্মচ্যুতির ধোঁয়াশা মেঘ সকলের মনের মধ্যে গেড়ে বসেছে। কি করে তাদের সামনে বলা যায়, বা কি করে তারা বুঝবেন আমাদের সেই ভাব সম্প্রসারণ? মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কবি যা বলেছেন, সত্যি বিপদ একটা সময় আসে, হয়তো বা প্রত্যেকের জীবনেই আসে। সেখান থেকে বেরিয়ে আসার যে কৌশল, বেরিয়ে আসবার যে বিভিন্ন উপাদানের দ্বারা নিজেকে সমৃদ্ধ করে সেই জালের ফাঁস কেটে বেরিয়ে আসা, তারও এক নাম বোধহয় জীবন। কিন্তু যে কারণটার জন্য এত হাজার হাজার শিক্ষক আজ পদচ্যুত, সেই পদচ্যুতির জন্য আমরা যারা নাগরিক, বিশেষ করে বলবো এই বাংলার নাগরিক, পশ্চিম বাংলার নাগরিক, যে বাঙালি স্বাধীনতার সময় নিজেদেরকে গর্বিত মনে করত, যে বাঙালি স্বাধীনতার জন্য নিজেদেরকে আত্মোৎসর্গ করেছেন, তার জ্বলন্ত দৃষ্টান্ত অনেক 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 আছেন। সুভাষচন্দ্র বসু, মাস্টারদা, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, যারা নিজেদেরকে
অধিকতর সুখী সমৃদ্ধ করবার চেষ্টা করেননি। দেশ এবং জাতি তাদেরকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছেন। সেই বাঙালি জাতির রক্ত আমাদের মধ্যে বইছে। যদি বয়ে থাকে তাহলে এই বাঙালি হঠাৎ করে, এই বাঙালিদের অনেকটা অংশ, এতটাই অংশ, সেই এতটা অংশের ভেতর থেকে সুপ্রিম কোর্ট তারা কাকর বেছে নিতে পারেননি বা কাকর বেছে ফেলতে পারেননি। এই বেছে না ফেলবার জন্য যেমন ছোটোবেলায় আমরা পড়েছি যে কোনো একটা ক্লাসে প্রত্যেক দিন দুষ্টুমি হয় বা কোনো একটা সময় দুষ্টুমি হয়, ক্লাস টিচার সেখানে গিয়ে তাদের শাসন করেন, তাদেরকে বুঝান এবং তারা অনেক সময় বোঝেও যে দোষী তার শাস্তি হয়। কিন্তু কোনো একটা দোষ করবার জন্য সেই ক্লাসেরই নাম পড়েছে এবং সেই ক্লাসে গিয়ে যখন হেডমাস্টার মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় তিনি প্রশ্ন করছেন কে অন্যায় করেছে, কে এই অন্যায় করেছে, যখন কেউ তার উত্তরে একটি টু শব্দ করছে না, প্রধান শিক্ষক মহাশয় যখন বারবার চেষ্টা করেছেন, যখন তিনি তার উত্তর পাচ্ছেন না, ছাত্র কাকে বলে আমরা আগেই বলেছি যে সদা সত্যং বদেত, সর্বদা সত্য কথা বলবে এবং শিক্ষকের কাছে কিছু লুকাবেন না, হোক না তা ব্যক্তিগত, হোক না তা সমষ্টিগত, হোক না সেই সত্যি কথা বলতে গিয়ে হয়তো বা কারো রক্তচক্ষু দেখতে হতে পারে, কিন্তু তার জন্য সেই ছাত্র পিছপা হয় না। তখন সেই প্রধান শিক্ষক মহাশয় কী করেন যে বেঞ্চ নাম্বার 1, রোল নাম্বার 1 থেকে হয়তো বা 70 রোল নাম্বার পর্যন্ত প্রতিটি ছেলে মেয়েকে ভৎসনা করেন এবং তার জন্য শাস্তি দেন। কারণ এই 70টা ছেলে মেয়ের মধ্যে প্রত্যেকেই দোষী। কেন দোষী? তারা জানে কে এই অন্যায়টা করেছে, অথচ তারা প্রকাশ করছেন না এই হিসাবে। কিন্তু এই যে 26,000, একে বোধহয় এই হিসাবে গড় করলে আমাদের মূল্যায়নটা হয় না। কারণ আমরা একটা সচল শক্তি যাকে বলে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমাদের পরিচালিত করেন এবং তারা বিশেষ করে নির্ভরশীল সরকার টিকে থাকে কতগুলো রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের উপর। সেই রাজনৈতিক দল বর্তমান যুগে এমনই প্রতাপশালী বা এমনই তাদের হম্বিতম্বি, সাধারণ মানুষ এমনকি শিক্ষক পর্যন্ত যারা মেরুদণ্ড তৈরি করেন তাদের নিজেদের মেরুদণ্ড পর্যন্ত বক্র। কারো কারো মেরুদণ্ড এতটাই বক্র যে প্রাচীনকালে যিনি অষ্টাবক্র মুনি ছিলেন তাদের চাইতেও বাঁকা। এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে শামুকের খোলের মধ্যে ঢুকিয়ে রেখেছেন এবং তাদের নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু নেই। তার ফলেই হয়েছে এই যে অর্থই অনর্থের মূল। আমাকে যে কোনো উপায়ে একটা সরকারি স্থান দখল করতে হবে, সরকারি চাকরি দখল করতে হবে, শিক্ষকতার চাকরি দখল করতে হবে। তাই তো আমাদের মতোই অনেকেই প্রচুর যে এই লাখ লাখ টাকা সেই রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে জমা দিয়ে এবং ভুল একটা সিঁড়ি, যে সিঁড়ি ঠুনকো, যে সিঁড়িতে নির্ভর করে, যে সিঁড়িকে ভিত্তি করে সত্যমেব জয়তে তার প্রতিষ্ঠা হতে পারে না। অথচ আমাদের মূল মন্ত্র সত্যমেব জয়তে, অর্থাৎ মিথ্যা তার একদিন পরাজয় হবেই। সেই পরাজয়টা এখানে সম্ভব হয়েছে, সেই পরাজয়টা এখানে ঘটেছে। তো সেই পরাজয়টা সেই ধরতে পারি আমাদের যে এতটাই বিস্তার লাভ করেছে যে তার ভেতর থেকেও যারা সত্যমেব জয়তে, যারা নিট অ্যান্ড ক্লিন, যারা সত্যি সত্যি মেরুদণ্ড কখনো বক্র করেনি, যেমন যাদের প্রোগ্রেসটা ছিল সত্যি সত্যি উন্নতি বা প্রগতির ধারক এবং বাহক, তারা পর্যন্ত এর শাস্তি ভোগ করতে হয়েছে। সেই শাস্তি কার জন্য? কারণ আমাদের মতো সাধারণ মানুষ
মানে এই বাংলার, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তার ভেতরে অনেকাংশেই যদি এই প্রলোভনে ভুলে যায় যে একদিন ঘুষ মানে উৎকোচ, একটু ভদ্র কথায় বললে সেই উৎকোচই হবে আমাদের ধারক এবং বাহক, উৎকোচ হবে সত্যমব জয়তের পরিবর্তিত রূপ। এই ধারণার বশবর্তী হয়ে আমি যার ভাই, আমি যার পুত্র, অথবা আমি যার পিতা, আমি যার দাদা, ক্রমাগত আমরা সেই পিতাকে, সেই দাদাকে, সেই ভাইকে, ভগিনীকে আশ্রয় দিয়ে চলেছি, এবং আমরা জানা সত্ত্বেও তাকে নিষেধ করিনি যে যেখানে সে পা বাড়াতে চলেছে সেটা নৈতিকভাবে অধর্মের এবং সেটা নৈতিকভাবে অন্যায়ের। তার ভেতরে কোনো ন্যায়বোধ বা নীতিবোধ নেই। আমরা কিন্তু সংসারের ভেতর থেকেই তাকে দাবিয়ে ফেলতে চাইনি, তাকে ছোট্ট জায়গায় বন্দি করতে চাইনি। সেই ছোট্ট জায়গার মধ্যে কে আছে? সেই ছোট্ট জায়গার মধ্যে আছে সত্যমেব জয়তে। এই বোধটা আমরা তাকে জাগ্রত করতে ইচ্ছা করিনি। তখন আমাদের ভেতরে একটা লোভ ছিল, সেই লোভ যে যদি আমার সংসারের একজন কোনো একটা জায়গায় পৌঁছে যায় এবং তার বেনিফিট, মানে আপাত বেনিফিট, আমার সংসারে আমার ভাই, আমার বোন, আমার দিদি, আমার পিতা বা আমি যার পিতা, সে অনেকাংশের লাভ বা লাভবান হবে। যখন এই লাভবান হবে, এই ধারণার বশবর্তী হয়ে পরিবারগুলো এই দুর্নীতির মুখোমুখি হয়ে সেই দুর্নীতির গাছটাকে তাল গাছে পরিণত করেছে। শুধু একটা তাল গাছ নয়, সেই তাল গাছের সংখ্যা হাজার হাজার। সেই হাজার হাজার অন্যায়ের তাল গাছের জন্য এই হাজার হাজার শিক্ষক আজকে এই কর্মচ্যুত, ধর্মচ্যুত, মেরুদণ্ড তৈরি করবার যে কারিগর, তার থেকে তারা অনেক দূরে চলে গেছে এবং চলে গেছে। এরপরে আসে এদের ভবিষ্যৎ। মহামান্য সুপ্রিম কোর্ট, তিনি যেভাবে আমাদের সমাজটাকে কলুষমুক্ত করতে চেয়েছেন তা প্রশংসনীয়। কারণ আমরা জানি, ছোটোবেলায় একটা কথা শুনেছি, 80 মণ দুধে যদি 1 ফোঁটা গোচনা পড়ে, সেই দুধ আর দুধ থাকে না, সেই দুধ হয়ে যায় ছানা বা নষ্ট হয়ে যায়। তাই সমাজ থেকে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মুক্ত করতে হবে এই লোভ, এই ঘুষ, এই অন্যায় যেগুলো সমাজে ঘটছে, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। মানে এই সমাজের ভেতরে যাতে ঢুকতে না পারে, তার জন্য অগ্রসর হতে হবে। শিক্ষাটাকে নতুন করে সাজাতে হবে। কারণ শিক্ষা যে যুগেই আমরা প্রবেশ করি না কেন, সে যুগেই কিন্তু শিক্ষা ছাড়া এই মানব সংসার, এই মানব সমাজ, এই বিজ্ঞানের যুগ অচল। সেই অচল যুগকে সচল করতে বিদ্যালয়ের দরজায় হয়তো তালা পড়তে পারে, কিন্তু বিদ্যালয় নামক যে প্রতিষ্ঠান, তার ভেতরের যে উন্নয়ন, মনের বিকাশ এবং কয়লাকেও ধুয়ে সফেদ করে দিতে পারবে একমাত্র শিক্ষা, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদের কলিগ, সহকর্মী এবং একই কর্মে আমরা নিযুক্ত, তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি, সহমর্মিতা জানাই। এবং যারা আদৌ শিক্ষক নন, যারা শিক্ষক না হয়েও শিক্ষা প্রতিষ্ঠানে মেরুদণ্ডকে, ছাত্রছাত্রী মেরুদণ্ডকে ভাঙতে এসেছিলেন, তাদেরকে কোনো মতেই, কোনোভাবেই আমি বা আমরা সমর্থন করতে পারি না। সেই সমস্ত ধ্বজাধারী শিক্ষক যারা ঘুষের বিনিময়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদেরকে অবহেলা, এবং যারা সত্যি সত্যি মেরুদণ্ড তৈরি করবার জন্য অগ্রসর হয়েছেন, তাদের ভবিষ্যতে আবার নিজ কর্মস্থলে,
নিজ পেশায় এই মেরুদণ্ড তৈরি করবার জন্য ফিরে আসুক, এই আকাঙ্ক্ষা রেখে। এবং তার সঙ্গে আমি বলবো যে সমস্ত পরিবার যারা ওই শিক্ষক, তার আশেপাশে যারা তার দ্বারা উপকৃত এবং তার ব্যালেন্সের উপর নির্ভর করে আশেপাশে রয়েছেন, তারা কোনো মতেই ধৈর্য এবং সাহস হারাবেন না। সততার মাধ্যমে, সত্যমেব জয়তে, এর মাধ্যমে একটু ধৈর্য ধরে, হয়তোবা কষ্ট হবে, নিশ্চয়ই হবে, একটু কষ্ট হবে, এবং কষ্ট সহ্য করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আশা, সেই আশা বজায় রাখুন। আমি কোনো আদেশ বা উপদেশ দিচ্ছি না, কারণ সকলেই আমার আত্মীয়, আমাদের আত্মীয়, আমরা এই বাংলার মানুষ। আমাদের কোনো একটা কাজে অপমানিত হলে আমাদের সকলেরই তাতে লজ্জা লাগে। কোনো একটা কাজে আমরা গর্বিত হলে এই ভারতবর্ষেও নিজেদেরকে গর্ববোধ হয়। তাই যে ভালো মন্দ এই কথাগুলো আপেক্ষিক নয়, এই কথাগুলোর মধ্যে জড়িয়ে আছি আমি, তুমি, সে, আপনি, আমরা এবং আমাদের সবাই। তাহলে সামনে আমরা কিভাবে এগিয়ে চলব এবং এগিয়ে চলার মানসিকতা নিয়ে ধৈর্য ধরে সকলে আবার একটা নতুন বাংলা গড়ে তুলি, এই আকাঙ্ক্ষা নিয়ে সকলকে আরেকবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকবার চেষ্টা করবেন এবং সামনে এগিয়ে যাওয়ারও ধৈর্য রাখবেন, এই আশা করে আজকে এখানেই শেষ করছি।